নমস্কার সুধীজন, মন খুলে কিছু কথাবার্তা বলার জন্যই আজকে আমার এই পর্দায় আসা। সামনেই উপনির্বাচন, আগামী 23 তারিখ। কেন এই উপনির্বাচন? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে এরকম নির্বাচনটা হলো কেন, না হলে ভালো হতো। দেখুন, আমরা রাজনীতিবিদ হিসেবে নয়, একজন সমাজ সুধারক হিসাবে, সমাজসেবী হিসাবেই আমরা রাজনীতির পথটাকে বেছে নিয়েছিলাম। মানুষের জন্য কিছু ভালো কিছু করে দেখাবো, এটাই ছিল জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। থাকতে পারতাম আমরা ভারতীয় জনতা পার্টিতে, বোকা না হলে কি আর কেউ শাসক দল ছেড়ে বিরোধী খাতায় নাম লেখায়? রাজনীতিটা তো আমরা দেনা পানা, ক্ষমতা জাহির করা, অন্যায় পথে দুটো পয়সা রোজগার করা, এসব নিয়ে তো আমরা রাজনীতিটা করি না। আমাদের লক্ষ্য প্রথম থেকেই এই যে 25 বছর বাম জামানায় নানা আন্দোলন সংগঠিত করেছি আমরা, মানুষের কথা মাথায় রেখে। ছাত্র, যুবক, মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, তাদের কথা চিন্তা করেই তো আমাদের এই রাজনৈতিক জীবনের পথ চলা। মানুষ যখন যেখানে ঠকেছে বিগত দিনগুলোতে, এই অন্যায়ের বিরুদ্ধে কথাগুলো কে বলেছিল? বিধানসভার ভেতরে বাইরে এই কথাগুলো বলতে গিয়ে কম হেনস্থার শিকার তো হতে হয়। মিথ্যা মামলা জড়ানো হয়েছিল, সারা শরীরে এখনো পুলিশের আঘাত, তখনকার শাসক দলের মার এখনো সারা শরীরে দাগ রয়েছে। তাতে আমরা পিছুপা হইনি। চিটফান্ডের ক্ষতিগ্রস্তদের কথাই বলুন, বেকার সমস্যার কথাই বলুন, বিশালগড় সহ ব্লকের দুর্নীতি এ নিয়ে আন্দোলন সংগঠিত করার কথাই বলুন, যত সব ইস্যুতে আন্দোলন তো আমরাই করেছিলাম কংগ্রেসের প্ল্যাটফর্মে থেকে। আখ্যায় দেওয়া হয় যে অমুকের নেতৃত্বে এখানে ত্রিপুরা মুক্তি পেয়েছে। যে ইস্যুগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টির নির্বাচনে বৈতরণী পার হয়েছে, এই ইস্যুগুলো তো আমাদের তৈরি করা। সব সাজিয়ে দিয়েছি, তারপর এসে সরকার, মানুষের ইচ্ছে পূরণ হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, 25 বছরের শাসন ব্যবস্থার ইতি টানা হয়েছে। ভেবেছিলাম যে হয়তোবা ভালো কিছু করবে ভারতীয় জনতা পার্টি। আমরাও আপনাদের মতো, এরা যে জনগণের মতো, আমরা বোকা বনেছি। আর সত্যি কথা বলতে কি, মনে ইচ্ছে ছিল না একেবারেই, কিন্তু মানুষের চাহিদা, পরিবর্তনের একটা মানুষের মধ্যে একটা ঝোঁক এসেছিল। মানুষ বলতে শুরু করলো, দাদা বরজলা উপনির্বাচন এবং খোয়াই উপনির্বাচনের রেজাল্টের মতো যেন না হয়, আপনাদের একটা স্যাক্রিফাইস করতে হবে, এর রাজ্যের মানুষের জন্য আপনার স্যাক্রিফাইস করতে হবে। আমরা মানুষের চাহিদা অনুসারে, মানুষের দেখানো পথেই তো হেঁটেছিলাম আমরা 2018 সালের পূর্বে। আমরা জানতাম না যে মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়ে এই দল প্রতিশ্রুতি রক্ষা করবে না, আমরা দুঃস্বপ্নের মধ্যে ভাবিনি। এরা সর্বভারতীয় রাজনৈতিক দল, কেন্দ্রীয় নেতৃত্বরা এসে এখানে ভিশন ডকুমেন্টের নামে
মানুষকে প্রলোভিত করার জন্য যথেষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলুন তো আপনারা, ভারতীয় জনতা পার্টির যারা বন্ধুরা রয়েছেন, বুকে হাত দিয়ে বলুন তো, কোন প্রতিশ্রুতিটা রক্ষা করতে পেরেছে ভারতীয় জনতা পার্টি? কর্মচারীদের দিয়ে না দিয়ে বলছে 7th পে কমিশন দিয়ে দিয়েছি, ফিটমেন্ট ফ্যাক্টর শুধু 0.32% বাড়িয়ে 2.57 করে বলে দিচ্ছে যে আমরা সরকারি কর্মচারী পেনশনার্সদের আমরা 7th পে কমিশন, পে স্ট্রাকচার পে কমিশন দিয়ে দিয়েছি। বছরে 50,000 চাকরি দেব, রোজগার দেব। কোথায় সে প্রতিশ্রুতিগুলো? একটা প্রতিশ্রুতিও তো রক্ষা করতে পারিনি। 10,323-এর কথা বলা হয়েছিল, সুষ্ঠু আইন মেনে সুষ্ঠুভাবে আমরা তার সমাধান করব। কোথায় করলো এরা? সমাজের কোন অংশের মানুষের এই ভিশন ডকুমেন্টে দেওয়ার প্রতিশ্রুতি ওরা রক্ষা করতে পেরেছে? একদম বুকে হাত দিয়ে বলুন তো বন্ধুরা। যারা প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করে না তাদেরকে যদি আমরা প্রতারক বলি, তাহলে কি খুব একটা অন্যায় করছি নাকি আমরা? মানুষ আজকে তাজ্জব বনে যাচ্ছে। এই রাজ্যের মানুষ আজকে ভীত সন্ত্রস্ত, আইন শৃঙ্খলা তলানিতে। এই আগরতলা শহরের স্মার্ট সিটিতে প্রজেক্টে প্রত্যেকটি পাড়ায় অলি গলিতে সিসি ক্যামেরা লাগানো আছে। যত সব ইনসিডেন্ট হচ্ছে, পুলিশ আরামসে এই সমস্ত সমাজদ্রোহীদের বের করতে পারে। নেশায় আকৃষ্ট ছাত্র যুব সমাজ নেশামুক্ত ত্রিপুরা গড়বে বলেছিল। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অলি গলিতে ছাত্র যুবারা নেশার সাথে যুক্ত হয়ে পড়ছে। এই ত্রিপুরা দেখতে চেয়েছিল মানুষ, এর জন্য ভোট দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে। অন্যায় সংগঠিত হলে পুলিশ আছে, আইন আছে। শাসক দল হলো মায়েদের উপর অত্যাচার, নিরীহ মানুষদের উপর অত্যাচার, অগ্নিসংযোগ, লুটতরাজ, কোনো কেউ বিচার পাবে না। প্রত্যেকটি মানুষের সঙ্গে আজকে ধোঁকাগিরি করা হচ্ছে, মানুষকে দাবিয়ে রাখা হচ্ছে। মানুষের যে আত্মমর্যাদা, আত্মসম্মান বোধটুকু, সেটার উপর পর্যন্ত আঘাত আনতে শুরু করেছে। এই ত্রিপুরা দেখতে চেয়েছিলাম আমরা তাই এই ঘটনাগুলো যখন ঘটছে, গণতন্ত্রের উপর যখন আঘাত আনা হচ্ছে, সংবিধানের উপর যখন আঘাত আনা হচ্ছে, আমরা কি করে আমরা বসে থাকি বলুন তো? অনেক অফার দেওয়া হয়েছিল আমাদের ঠান্ডা করার জন্য, না আমরা বিকি বইনি, আমাদেরও তো প্রলোভন দেওয়া হয়েছিল। আমরা বলছিলাম না, আমরা রাজনীতিটা তো এর জন্য করি না, রাজনীতি তো মানুষের জন্য করা। মানুষ খুশি থাকবে, মানুষের মুখে হাসি থাকবে, যে রাজনৈতিক দল করতেই পারে। এই রাজনীতির নামে হানাহানি, খুনোখুনি, অগ্নিসংযোগ, লুটতরাজ, বাড়িঘরে আগুন দেওয়া, গাড়ি পুড়িয়ে দেওয়া, পত্রিকা বসে হামলা করা, সাংবাদিকদের মারা, এটা কি হচ্ছেটা কি রাজ্যে? তার জন্যই তো আমরা পদত্যাগ করলাম। আমরা বোকা নাকি? হ্যাঁ, বোকা বলতে পারেন, রাজনৈতিক দিক দিয়ে বোকা, কিন্তু রাজনীতিতে আমরা তো রাজনীতি পরে আমরা সমাজসেবী, সমাজ সুধারক। আমরা মানুষের জন্য ভালো কিছু করতে এসেছিলাম। এই জায়গায় থেকে দেখলাম মানুষের কথা কেউ চিন্তা করে না। স্বাস্থ্য ব্যবস্থা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 14 মাস। বলুন, আমার কাজে কোনো ত্রুটি ছিল? প্রচেষ্টার কোনো ত্রুটি ছিল? মানুষ তো খুশি ছিল আমার কাজে। আমি আজও জানতে পারলাম না আমি মন্ত্রিসভা থেকে কেন বাদ গেলাম।
কারণ হচ্ছে একটাই, ওই যে আপনারা ভালোবাসতে শুরু করেছিলেন, ওই যে আপনারা প্রশংসা করছিলেন, অনেকের ঈর্ষা হয়েছে। আরে এই তো দেখছি ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করে ফেলছে, ছেটে ফেলতে হবে ওকে। রাজনীতির শিকার হয়েছি। আমার একটাই আফসোস, আজকে কাজের সুযোগ পাইনি। আজকে যদি থাকতাম, স্বাস্থ্য দপ্তরটা অন্তত একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারতাম, আমি নির্দ্বিধায় বলতে পারি। স্বপ্ন আমার অনেক রয়েছে। এ রাজ্যের মানুষ বাঁচে কতদিন, একটা বয়স তো আমাদের হয়েছে। মানুষের জন্য কিছু করে যাওয়ার ইচ্ছেটাই আমাদের প্রাধান্য সর্বদাই পেয়েছে। এই ইচ্ছেটা শুকিয়ে যায়নি, এই ইচ্ছেটা আজও অটুট, কারণ মানুষকে আমরা ভালোবাসি। আমরা যে ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করি, এনএসওয়ে করেছি, একটাই কথাই বলা হতো যে ধর্মের নামে কোনো রাজনীতি করো না, জাতপাত নিয়ে কোনো রাজনীতি করবে না, একটাই আমাদের ধর্ম হোক মানবতা। মানুষ মানুষের জন্য, মানুষের জন্য নিজেকে নিয়োজিত করো। আমাদের ছাত্র জীবন এনএসওয়াই থাকাকালীন আমাদেরকে এই শিক্ষাই প্রদান করেছিল। ওই শিক্ষাটাকে পুঁজি করেই আমাদের পথ চলা। আমরা কে মুসলমান, কে খ্রিস্টান, কে ঈসাই, কে শিখ, কোন কে রঙের, কোন জাতের, এ নিয়ে কখনো আমরা রাজনীতি আমরা করিনি। কিন্তু বর্তমানে ভারতবর্ষে এটাকেই প্রাধান্য পাচ্ছে। এটা খুব কষ্টের যে আমাদের এই দেশের যুবরা, যাদের উপর এই দেশটা নির্ভর করবে, তারা আজকে বিপথে পরিচালিত হচ্ছে। যেই দল কিংবা যেই সংস্থা কিংবা সংগঠনগুলো স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না, যারা ব্রিটিশদের পঞ্চম বাহিনী হিসেবে যাদের ভূমিকা, আজকে তারা বলে বেড়াচ্ছে, তারা আমাদেরকে দেশপ্রেমের ইতিহাস আমাদেরকে শেখানোর চেষ্টা হচ্ছে। ইতিহাসটা একটু জানার চেষ্টা করুন। যে লোকটি পাঁচবার মার্সি পিটিশন ব্রিটিশদের কাছে পাঠিয়েছে, তারাই হচ্ছে ওই দলের আদর্শ, ওই দলের নেতৃত্ব, তাকে পূজা করে। যেই দলের, যেই পন্থার লোক দেশের মহানায়ক, দেশের পিতা গান্ধীজিকে হত্যা করতে পারে, এই হত্যাকারীকে তারা পূজা করে। এই তো তাই তো আজকে ভারতবর্ষে প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ টানা হচ্ছে, জাতপাতের নামে রক্ত ঝরছে, ধর্মের নামে রক্ত ঝরছে। এই ভারতবর্ষে কি আমরা দেখতে চেয়েছিলাম? দেশের অর্থনীতিটা কোন জায়গায় ঠেকেছে আপনারা বলুন? দিন কি দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে, হেলদোল নেই সরকারের। এই ইস্যুগুলো যখন আসে, তাজমহলের নিচে মন্দির, কুতুব মিনারের নিচে মন্দির, এই সমস্ত কথাবার্তা বিতর্ক জড়িয়ে মানুষের দৃষ্টিটা অন্যত্র ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ভারতবর্ষকে আমরা দেখতে চেয়েছিলাম। এই কথাগুলো বলছি এই কারণে, এই সবে মাত্র 8 বছর কেন্দ্রীয় সরকারের 8 বছর পূর্তি হয়েছে। 8 বছর আগে ভারতবর্ষের চিত্রটা একটু ভেবে দেখুন, অর্থনৈতিক দিক দিয়ে কোন জায়গায় ছিল, পেট্রোপণ্যের মূল্য কোন জায়গায় ছিল, গ্যাসের দাম কত ছিল। 450 টাকা গ্যাস কিনতাম, আজকে 1000 টাকা, 1100-1200 টাকা হয়ে গেছে আমাদের এই রাজ্যে। পেট্রোল হাইস্ট ছিল যখন চিৎকার শুরু করলেন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, তখন পেট্রোলের দাম 62-63 টাকা ছিল, আর এখন 100-র উপর। ডিজেলের দাম একই, জীবনদায়ী ওষুধের দাম মানুষের নাগালের বাইরে। এই সরকার কাদের জন্য জানেন? এই যে আমি একটা চিঠি দিয়েছিলাম কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে বিভিন্ন হাসপাতালগুলোতে, প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন এগুলো পড়ে রয়েছে,
যার এক্সপায়ারি 7 তারিখ, অর্থাৎ আজকে এক্সপায়ারি হয়ে গেছে, এরকম বহু চিত্র আমার কাছে আছে আমার মোবাইলে, যে হাসপাতালে এগুলো নষ্ট করে দিচ্ছে। কেন? বিনা পয়সায় এই চিকিৎসা, এই ইঞ্জেকশনগুলো দেওয়া যেত না, কেন দেয়নি? এখন যে নষ্ট হচ্ছে। আরেকটা লট বিশাল বড়, প্রায় 20,000 ভায়েল নষ্ট হতে যাচ্ছে এই 16-17 তারিখ, এই মাসের। আমার চিঠি দেওয়ার পর বলল বিনা পয়সা দেওয়া হবে না, যদি কেউ আসে, একজনও আসে, তার জন্য একটা ভায়েল খুলে, কারণ একটা ভায়েলের মধ্যে 10 জনকে ব্যবহার করা যায়। যদি বলে, এখন বলছে একজনও যদি আসে, ওই ভায়েল থেকে একজনকে দিয়ে বাকি ভায়েলটা নষ্ট করে দাও, তাহলে পয়সা নিতে হবে। তাহলে এই নষ্ট করার থেকে মানুষের মধ্যে যদি থার্ড ভ্যাকসিনটা আমরা দিয়ে দিতে পারতাম ফ্রি অফ কস্ট, অসুবিধাটা কোন জায়গায় ছিল বলুন না? তো এই সরকার কনসার্ন, আমার আপনার ভালোর জন্য এরা কোনো চিন্তা করেন বলুন? এই দেশ পিছিয়ে যাচ্ছে, আমরা দেশের মান সম্মান বিদেশে ভুলুণ্ঠিত হচ্ছে। উপরাষ্ট্রপতির ডিনার ক্যান্সেল হয়ে যায়, উপরাষ্ট্রপতির প্রেস মিট ক্যান্সেল হয়ে যায়, কারণ ওই নূপুর শর্মাদের মতো লোক যে সমস্ত উক্তি করেছেন, ভারতের আমাদের দেশবাসীর লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এই ভারতবর্ষ আমরা দেখতে চেয়েছিলাম। এই নির্বাচন, উপনির্বাচন, আমরা যারা দাঁড়িয়েছি কংগ্রেসের 3টি জায়গায়, এটা আমাদের নির্বাচন বললে ভুল হবে, এটা কংগ্রেসের নির্বাচন বললে ভুল হবে। এই নির্বাচনটা আম জনসাধারণের লড়াই স্বৈরাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এই লড়াইটা আম জনসাধারণ, গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে। এটা তো বিন্দুমাত্র জনগণের উপর আস্থা নেই। আস্থা থাকলে এত বিশাল জয়লাভের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে এই রাজ্যে, সবগুলো আপনাদের উপর আস্থা নেই বলেই তো প্রত্যেকটি নির্বাচনে এরা জোট চুরি করেছে। আর গত পৌর পরিষদ নির্বাচন তো সমস্ত লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে আমাদের দেখে। এই ভূভারতে এই ধরনের নির্বাচন কোথাও হয়েছে বলে আমরা অন্তত আমরা দেখিনি। মানুষকে লাইন থেকে বের করে দেওয়া, বাড়ি থেকে বেরোতে না দেওয়া, হুমকি, মারধর করা, পুলিং এজেন্টদের মারধর করা, হ্যাঁ, ভোট কেন্দ্রে ঢুকে একজন 25, 30, 40, 50টা করে ভোট প্রদান করা, এরা গণতন্ত্রের পূজারী? এরা তো মানুষের ভরসাই নেই। তাই এই নির্বাচন, এই যে উপনির্বাচন, এই উপনির্বাচনটা কংগ্রেস সঙ্গে বিজেপি লড়াই বললে ভুল হবে। এই লড়াইটা হচ্ছে আম জনসাধারণের লড়াই স্বৈরাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, ভারতবর্ষকে দিশা দেখানোর লড়াই, ত্রিপুরাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার লড়াই। পিছিয়ে যাচ্ছে ত্রিপুরা, পিছিয়ে যাচ্ছে ভারতবর্ষ। ছাত্র যুবা, তোমাদের কাছে আমার এপিল, আমাদের একটা বয়স হয়েছে এখন, we are at the mercy of the Almighty. But you have got a long period. The country and our state requires good students and good youths who will give the direction. হারিয়ে যেও না নেশার কবলে, হারিয়ে যেও না যারা বিপথে পরিচালনা করছে, যারা ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভিস্টরা রয়েছে, আমার থেকে বয়সে ছোট বলে তুমি করে বলছি, বিপথে পরিচালিত হও, বিপথে পরিচালিত হবে না। তোমাদের একটা সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে। পেছনে সমাজদ্রোহের মোহরটা লাগিও না, পেছনে বাইক বাহিনীর, নিগো বাহিনী, বাইক বাহিনী, হেলমেট বাহিনীর মোহরটা লাগিও না দয়া করে। মানুষের উপর আস্থা বিশ্বাস রাখার চেষ্টা করো।
কারণ সমাজ যদি তোমাদেরকে সেই চোখে দেখে, তোমরা আস্তে আস্তে আইসোলেটেড হয়ে যাবে। যারা আমাকে গালাগাল করো, সোশ্যাল মিডিয়াকে অকথ্য কথাবার্তা বলো, কষ্ট হয় যে এই শিক্ষাকে তোমরা তোমাদের মা বাবার থেকে পেয়েছো। আমি তো যারা তোমরা লিখছো, আমি তোমাদের প্রোফাইলে গিয়ে দেখি, তোমাদের বয়সটাও দেখি। কষ্ট হয় এই মর্মে যে এরা আমাদের ছাত্র যুব সমাজ। দুঃখ হয় কারণ তোমরা ভুল পথের শিকার, তোমাদের ভুল পথে পরিচালিত করছে নেতৃত্বরা। এভাবে চলতে পারে না। তোমরাও তো দেশকে ভালোবাসো, তোমরাও তো ত্রিপুরার মাটিকে ভালোবাসো। দেশ রসাতালে যাচ্ছে, এটা তোমরা সহ্য হয়? দেশের মান সম্মান বিদেশে আমরা বিসর্জন দিচ্ছে, তোমাদের গায়ে জ্বালা করে না? একটু ভাববে ভাই। আমার গুরুজনদের কাছে, অভিভাবকদের কাছে আমার একটাই অনুরোধ, একটু ছেলে মেয়েদের, আমি শুধু রাজনীতি হিসেবে কথা বলছি না, ভোট আসবে যাবে, ভোটের রেজাল্ট কী হয় আই এম নট এট অল কনসার্ন। আমার কনসার্ন হচ্ছে আমাদের ছাত্র যুবদের কথা ভাবনার মধ্যে যখন আনি, যখন তাদের জিনিসপত্রগুলো, এই জিনিসগুলো দেখি, তখন খুব কষ্ট হয়। I would love to see my youth, my students really surpassing all the students. Let there be healthy competition. I see my student, I see the youth of my state ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে। কত সুন্দর ত্রিপুরা বানাতে পারি আমরা। আইটি সেক্টর আমরা কত ভালো কাজ করে, শিক্ষিত ইঞ্জিনিয়ারদের আমরা কত সুন্দর কোম্পানিগুলোকে এই রাজ্যে এনে স্থাপিত করে, আমরা বিভিন্ন ইনসেন্টিভ দিয়ে তাদেরকে যদি আমরা আনতে পারতাম, তাহলে তো ত্রিপুরার চেহারাটা আজকে পরিবর্তন হয়ে যেত। একটা ইন্ডাস্ট্রি লার্জ স্কেল ছেড়ে দিন, ছোট মাঝারি একটা ইন্ডাস্ট্রি করেছে বলুন, বেকারত্বের জ্বালায় মানুষ দিশেহারা, যুবকরা দিশেহারা। টেট 1 টেট 2 পাশ করে এরা হন্য ঘুরতে হয়, আর বলার সময় বলে 14,000 পোস্ট শূন্য পড়ে রয়েছে শিক্ষা দপ্তরে, আমরা লোক পাচ্ছি না। আর যখন এরা পাশ করলো তাদের নিয়োগ হয় না। আমাদের নেট সেট পাশ করা ছেলেমেয়েরা বসে রয়েছে। তো আমার এই মেরুদণ্ড যদি আমরা সোজা না করতে পারি, দ্য জেনারেশন নেক্সটকে যদি আমরা ভালো করে গড়ে না তুলতে পারি, হোয়াট ফর? ওয়ার ইজ দ্য ভিশন? দূরদৃষ্টি কোথায়? ভিশন কোথায়? খিদে থাকতে হবে। সরকার পরিচালনা করতে গেলে ভিশন যেমন থাকতে হবে, তার একটা বড় হার্ট থাকতে হবে, কিছু করার একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। এদের কারণ নেই, সরকারের কারণ নেই। আমি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করতে আমি আসিনি, আমি মনের কথাগুলো আপনাদের বলতে আমি এসেছি। আর এই নির্বাচনে আমি একটাই অনুরোধ রাখবো আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে, এই নির্বাচন আপনাদের নির্বাচন, জনগণের নির্বাচন। আপনারা বেরিয়ে আসবেন, তো বাড়ি থেকে বেরিয়ে আপনারা প্রতিবাদ করবেন, প্রতিহত করবেন। যদি এরকম কোনো জায়গায় যদি কেউ এরকম তাদের ভাবনা চিন্তার মধ্যে, আমি জানি কিছু কিছু খবর আমরাও রাখি, নির্বাচন কমিশনের কাছে আমি প্রত্যেক দিন যা যা খবর পাচ্ছি সব দিচ্ছি। নির্বাচন আমরা করে দেখাবো। নির্বাচন হবে, ওই ভোট কেন্দ্রে ভিতরে কেউ কিছু করতে পারবে না। আমার ভোটারদের কাছে বিল থাকবে, ইলেক্টরসদের কাছে বিল থাকবে, আপনারা সকাল সকাল গিয়ে ভোটের লাইনে দাঁড়ান, আগে ভোট পরে চা বিস্কুট খাবেন বাড়িতে এসে, কিন্তু ভোট দেবেন। কোথাও যদি কোনো ব্যারিকেড করার চেষ্টা করা হয়,
আমরা নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে, পরের সপ্তাহে আমি আবার এসে আপনাদেরকে নাম্বারগুলো সব দিয়ে দেব। দেন অ্যান্ড দেন আপনারা সেই জায়গায় ফোন করবেন। কিন্তু এই অশুভ শক্তির বিরুদ্ধে সত্যের জয় হতেই হবে, অসত্যের বিরুদ্ধে সত্যের জয় হতেই হবে। I am with you. I stood beside you. And in the future also, I'll stand beside you. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গণতন্ত্রের জয় হোক, এটাই আমাদের সকলের কাম্য। সকলকে আমার নমস্কার।